তখন প্রথমে ওরা এই নাল নিয়ে ডিঙ্কা ডিডিং বাজায়, সুন্দর সুন্দর বাউল গান করে, লোকগীতি পল্লীগীতি গাইয়ে যখন একটু বাজারটা জমিয়ে ফেলে, তারপরে তখন আসল কাজটি করে মাজন বেচা। তা আমাদের এই ভারতবর্ষের মাজন বিক্রেতা হলো ওই 56 ইঞ্চি মোদি বাবু। এক এক সময় এক এক ধরনের যখন নির্বাচন আসে, সেই নির্বাচনের আগে ও একটু করে ওই বাউল গান গায়, লোকগীতি গায়, তারপরে মাজন বিক্রি করে, মানে ইলেকশন করে। প্রথমে আমরা দেখেছি যখন 2014 নির্বাচন এলো, তখন একটা ধর্মীয় তাস খেললো, হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এই তোমাদের রাম মন্দির গড়া হবে, এই বিভিন্ন ব্যাপার স্যাপার। তারপরে সারা ভারতবর্ষে কোন সম্প্রদায়ের মানুষ কি দিয়ে ভাত খাবে সেটাও মোদি বলে দিল, যে অমুক এই দিয়ে খাবে, এটা পাখির মাংস খাবে না, এটা উটের মাংস খাবে না খাসির মাংস খাবে, সেটাও 56 ইঞ্চি বলে দিল। তারপরে যখন আবার, কিন্তু দুঃখের কথা, ওই একটার পর একটা যত মাজন বিক্রি করার জন্য লোকগীতি আর পল্লীগীতি গাচ্ছে, আর আমাদের দিদিমণি কলকাতাতে বসে সারা ভারতবর্ষের 130 কোটি মানুষকে তখন হরিনাম শোনাচ্ছে। ওর ওই পল্লীগীতি কেউ শুনছে না, হরিনামের দিকে যখন নজর, তখন বলছে না 2016 সেই 8ই নভেম্বর ভাট করে নোটবন্দি করে দিল। টুকলো কি চিন্তা ভাবনা। টাকা 500 টাকা 1000 টাকার নোট বাতিলটা কেন বাতিল? এই কারণে যে যারা স্মাগলার আছে, কালোবাজারি আছে, অবৈধভাবে যারা টাকা রোজগার করে, সেই অবৈধ টাকাকে, কালো টাকাকে সাদা করার এটা নাকি একটা উৎকৃষ্ট পন্থা। সেই পন্থাটা নাকি 56 ইঞ্চির মাথা থেকে বেরিয়েছে। তাহলে আমরা এখানে যারা ভারতবর্ষের মানুষ আজকে দেখছি যে সেই টাকা, যে টাকা বাতিল হয়েছে, প্রায় সমপরিমাণ টাকায় ব্যাংকে জমা পড়লো। তাহলে ব্যাংকে জমা পড়ে সেই টাকায় আমার আপনার নতুন টাকা পেলাম, বাতিলটা কোথায় হলো? শুধু 6 মাস পরে সারা ভারতবর্ষের মানুষকে কষ্ট দেওয়া হলো। এটা একটা নাটক। আবার এই নতুন করে নাটক সৃষ্টি হয়েছে নাকি ভারতবর্ষের এই 29টি রাজ্যের মধ্যে কে কোন ভাষাতে কথা বলে, সেই রাজ্যের যে ভাষা, সেই ভাষার মানুষ সেখানে বসবাস করবে। আসামে বসবাস করবে অসমিয়ারা। তাহলে আমরা কি বলবো যে বাংলাতে বাঙালি ছাড়া বিহারিরা থাকবে না, ওই চীনারা থাকবে না, বিদেশ থেকে এসে ব্যবসা করবে না, ওই রাশিয়ানরা থাকবে না, আমেরিকানরা থাকবে না, বা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষ এখানে কেউ থাকতে পারবে না? এটাকে আমরা বলতে পারবো? আমরা যদি কলকাতা যাই তাহলে দেখবো কলকাতায় সাধারণত একটু কায়িক পরিশ্রম করে যে সমস্ত মানুষগুলো, তাদের বেশিরভাগটাই হলো বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মানুষ। তাহলে আমরা যদি সেই চিন্তা ভাবনা নিয়ে এখানে পশ্চিমবাংলায় চলি, তাহলে সারা ভারতবর্ষের যারা মানুষ, যারা ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, তাহলে যাদের নিজের জায়গা থেকে অন্য জায়গা সে যেতে পারবে। ভারতের সংবিধানের নিয়ম, এই ভারতবর্ষের 29টি রাজ্যের মধ্যে সে মুক্ত পাখির মতো বিচরণ করবে, সেখানে তার পেটের টানে, কর্মের টানে যেখানে ইচ্ছা সেখানে যাবে। কিন্তু মোদির মাথা থেকে আবার এক নতুন তুগলকি চিন্তা ভাবনা এলো। কেন? 2019-এ নাকি লোকসভা ইলেকশন। এই লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে আবার নতুন চমক সৃষ্টি করলো। অসমে নাকি বাংলা ভাষাভাষীর মানুষ, তারা নাকি সবাই বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশ থেকে যারা এসছে তারা কি ওই পাখির মতো, ওই কুমির যেভাবে একসঙ্গে 110টা ডিম পারে, সেখানে কি প্রতি বছর এক একটা মানুষের 110টা করে বাচ্চা হলো? যে বাংলাদেশ থেকে যারা এলো তারা 40 লক্ষ লোক হয়ে গেল। বাবা জীবন, তুমি এতদিন কি করছিলে? এতদিন তোমার মাথা থেকে এই সুবুদ্ধিটা গজালো না কেন? যে হঠাৎ করে আজকে যে সমস্ত মানুষদেরকে তুমি বলছো যে এরা আমার ভারতবর্ষের মানুষ নয়, দেখা যাচ্ছে আজকেই গতকালকে পেপারে পড়ছিলাম যে ইনকোয়ারিতে গিয়েছে, এমন একজন ভদ্রলোক ব্লকে চাকরি করেন, তিনি ইনকোয়ারি করতে গিয়েছেন
সেই যিনি ইনকোয়ারি করছেন তারও ভারতবর্ষের রেসিডেন্সিয়াল সিট নাই। অনেক শিক্ষক যিনি ভোটার লিস্টে কাজ করেন বা সরকারি বিভিন্ন ধরনের কাজ করেন তার সেই লিস্টে নাম নাই। অনেক বড় বড় আধিকারিক তার নাম নাই। মিলিটারিতে চাকরি করে, সিআরপিএফ এ চাকরি করে, তার নাম নাই। এসপি অফিসে চাকরি করে, তার নাম নাই। এটা কোন ধরনের তুগলকি চিন্তা ভাবনা? যদি হ্যাঁ, আমরাও রাজি, সারা ভারতবর্ষের সমস্ত মানুষ রাজি, সমস্ত মুখ্যমন্ত্রীরা রাজি, সমস্ত বুদ্ধিজীবীরা রাজি, অবশ্যই যাদের অবৈধভাবে অনুপ্রবেশ ঘটেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে প্রয়োজন হলে তাদের স্ত্রী ঘরে ঢুকিয়ে দিতে হবে, বা তাদের জন্য পরবর্তী যে সমস্ত সুস্থ চিন্তা ভাবনা সেগুলো করতে হবে। সেগুলো আমরাও চাই, আমাদের দিদি মমতা ব্যানার্জি চান। কিন্তু উনি সে কথাবার্তা শুনবেন না। মমতা ব্যানার্জি তাই পার্লামেন্টে যে সমস্ত আমাদের এমপিরা আছেন সেই সাংসদদের মধ্য থেকে কয়েকজন সাংসদ এবং দুজন আমাদের পশ্চিমবাংলার একজন এমএলএ এবং একজন মিনিস্টারকে দিয়ে টোটাল 8 জনকে দিয়ে গত পরশুদিন আসামে পাঠালো যে তার পরিস্থিতিটা দেখে এসো। আসামের মানুষ কি পরিস্থিতিতে দিন যাপন করছে সেটা দেখে এসো। দিল্লি থেকে হ্যালো করে দেওয়া হলো যে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাদেরকে এসপি বা অন্যান্য আরো আইজি ডিআইজি লেভেলের পুলিশ আধিকারিকরা সেখানে এমন ধরনের আচরণ আমাদের এই সংসদীয় টিমের সঙ্গে করলো।